পরিচিত একটা অনুভূতির কথা দিয়ে শুরু করা যাক। ধরুন এমন একজন মানুষ যাকে নিজের পুরো পৃথিবী বলে মনে হতো, যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা না বললে দিনটাই অসম্পূর্ণ থেকে যেত, সেই মানুষটা হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল। একদম গায়েব হয়ে যাওয়া যাকে বলে। রাইট। কোনো মেসেজ নেই, কলের কোনো উত্তর নেই, শুধু এক বুক শূন্যতা আর মাথার ভেতর ঘুরপাক খাওয়া হাজারো প্রশ্ন। বিষয়টা অনেকটা এমন যেন একটা চলন্ত ট্রেন থেকে কাউকে হঠাৎ করে মাঝপথে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে, আর সে ধুলোর মধ্যে বসে বোঝার চেষ্টা করছে ঠিক কোথায় তার ভুল ছিল। মানুষের আবেগের জগতে এর চেয়ে বড় ধাক্কা আসলে খুব কমই আছে। স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের মস্তিষ্ক এই ধরনের আকস্মিক বিচ্ছেদকে কিন্তু একেবারে শারীরিক আঘাতের মতোই গ্রহণ করে। তাই নাকি? শারীরিক আঘাতের মতো? একদম। কারণ আমাদের মস্তিষ্ক সবসময় যে কোনো কিছুর একটা যৌক্তিক সমাপ্তি বা ক্লোজার খুঁজতে অভ্যস্ত। সাইকোলজিতে একে বলা হয় জাইগার্নিক ইফেক্ট। মানে হচ্ছে অসম্পূর্ণ কাজ বা ঘটনা আমাদের মস্তিষ্ক কোনোভাবেই ভুলতে পারে না, সেটা নিয়ে সারাক্ষণ অবচেতন মনে কাজ করতেই থাকে। দারুণ একটা পয়েন্ট। আর ঠিক এই জায়গাটা নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। আজ আমাদের সামনে বেশ কিছু গবেষণাপত্র, ডার্ক সাইকোলজি এবং প্রাচীন স্টোইক দর্শনের কিছু চমৎকার টেক্সট রয়েছে। সোর্সগুলো সত্যি খুব স্ট্রং। হ্যাঁ, আর এগুলো ঘাঁটতে গিয়ে সবচেয়ে অবাক করা যে বিষয়টা সামনে এসেছে তা হল, যখন কেউ এভাবে হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়, তখন আমাদের মস্তিষ্কের একেবারে প্রথম বা ডিফল্ট রিয়াকশনটা আসলে আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এটা একটা বড় ট্র্যাপ। আমাদের আজকের মিশন কিন্তু কোনো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর উপায় খোঁজা নয়, বরং যখন চারপাশের পৃথিবীটা ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন কিভাবে সম্পূর্ণ নীরবতা এবং মানসিক দূরত্বের মাধ্যমে নিজের হারিয়ে যাওয়া কন্ট্রোল বা নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়া যায়, সেটাই আমরা আজ খুঁজব। চলুন বিষয়টা একটু খুলে বলি। হ্যাঁ, প্লিজ। ব্রেকআপ বা হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মানুষের খুব সাধারণ একটা প্রবণতা হল চরম অস্থির হয়ে পড়া। প্রতি 5 মিনিট অন্তর অন্তর অনলাইনে গিয়ে অপর দিকের মানুষটা স্ট্যাটাস চেক করা। সে অনলাইনে আছে কিনা বা কার ছবিতে লাইক দিচ্ছে এসব দেখা। ঠিক, পাগলের মতো খুঁজতে থাকা। তো আমরা আসলে এই কাজটা কেন করি? কারণ এই কাজটা মূলত ডোপামিন এবং আমাদের টিকে থাকার প্রবৃত্তি সার্ভাইভাল ইনস্টিংক্টের সাথে খুব গভীরভাবে জড়িত। যখন মানুষ হঠাৎ করে প্রত্যাখ্যাত হয়, তখন সে তার জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার এক ভয়ঙ্কর অনুভূতিতে ভোগে। বুঝতে পারছি, একটা প্যানিক তৈরি হয়। একদম। মস্তিষ্কে তখন কর্টিসল বা স্ট্রেস হরমোনের বন্যা বয়ে যায়। এই যে বারবার অনলাইন স্ট্যাটাস চেক করা বা মেসেজ পাঠানো, এগুলো আসলে ওই হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণটুকু যে কোনো মূল্যে আঁকড়ে ধরার একটা মরিয়া চেষ্টা। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। মানুষ ভাবে, যদি অন্তত একটা মেসেজের রিপ্লাই পাই, যদি অন্তত একটা কারণ জানতে পারি, তাহলে হয়তো এই অস্থিরতা একটু কমবে। কিন্তু এটা তো মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি, তাই না? কেউ যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, তবে তার সাথে যোগাযোগ করার বা একটা কারণ জানার চেষ্টা করাটা তো খুব লজিক্যাল মনে হয়। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে। এতে কি অন্তত সম্পর্কের শেষটুকু বাঁচানোর বা একটা ব্যাখ্যার মাধ্যমে সান্ত্বনা খোঁজার চেষ্টা থাকে না, যাকে আমরা সাধারণত ক্লোজার বলি আর কি? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল আমাদের সোর্সগুলো, বিশেষ করে ডার্ক সাইকোলজির সোর্সগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এটি আসলে চরম একটি মনস্তাত্ত্বিক ফাঁদ। ফাঁদ? ক্লোজার খোঁজাটা একটা ফাঁদ? হ্যাঁ, এই যে ব্যাখ্যা খোঁজা বা সম্পর্ক বাঁচানোর চেষ্টা, ছেড়ে যাওয়া মানুষটির কাছে এটা অনেক ক্ষেত্রেই বিরক্তি বা চরম দুর্বলতা হিসাবে ধরা দেয়। বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, যখন কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন বারবার তার মনোযোগ চাওয়াটা পাওয়ার ডাইনামিক্সের দিক থেকে নিজেকে একদম নিচে নামে আনার সমতুল্য। ও, ক্ষমতার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। একদম তাই। মানুষ যতবার তাকে ফোন করে বা মেসেজ দেয়, ছেড়ে যাওয়া ব্যক্তিটি ততবারই নিশ্চিত হয় যে অপর দিকের মানুষটি এখনও তার নিয়ন্ত্রণেই আছে। সে অবচেতনভাবেই বুঝে যায় যে সে চাইলেই এই আবেগ নিয়ে খেলা করতে পারে। এখানে তার চোখে অপর মানুষটির ভ্যালু বা মূল্য একেবারে তোলানিতে গিয়ে ঠেকে। তার আমরা যাকে ক্লোজার ভাবছি, সেটা আসলে নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দেওয়া, নিজের ভ্যালু কমানো। রাইট, একেবারে ভিক্ষা করার মতো একটা অবস্থা তৈরি হয়। তাহলে এই পরিস্থিতির সমাধান কি?
এখানেই আমাদের প্রথম সোর্সটি প্রাচীন স্টোইক দর্শনের একটি অত্যন্ত শক্তিশালী কনসেপ্ট নিয়ে এসছে। রোমান সম্রাট ও স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছেন, বাইরের ঘটনা কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে কেবল আমাদের নিজেদের মন ও আবেগের উপর। এটা স্টোইক দর্শনের খুব কোর একটা পয়েন্ট। কিন্তু বাস্তবে যখন বুকের ভেতর কষ্ট হচ্ছে, তখন এই স্টোইক নীরবতা আসলে কিভাবে কাজ করে? মানে চুপ থাকলে কি আসলেই লাভ হয়? স্টোইক দর্শনের এই ধারণাকে ডাইকটমি অফ কন্ট্রোল বলা হয়। এর মেকানিজমটা খুব চমৎকার। মানে যখন মানুষ বুঝতে পারে যে সে অন্যের আচরণ পরিবর্তন করতে পারবে না, তখন সে তার সম্পূর্ণ এনার্জি নিজের ভেতরের জগৎকে সামলানোর কাজে লাগায়। যখন কেউ চরম আঘাত পাওয়ার পরও সম্পূর্ণ নীরব থাকে, তখন সেটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা মারাত্মক অফেন্সিভ স্ট্র্যাটেজি বা আক্রমণাত্মক কৌশল। অফেন্সিভ স্ট্র্যাটেজি? নীরবতা কিভাবে আক্রমণাত্মক হতে পারে? কারণ শুধু শারীরিক দূরত্ব নয়, মানসিক দূরত্ব বজায় রাখাটা মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করতে সাহায্য করে। এর মানে এই নয় যে মানুষটি কিছুই অনুভব করছে না, বরং এর মানে হল সে তার আবেগের রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দিতে অস্বীকার করছে। দারুণ। রিমোট কন্ট্রোল নিজের কাছে রাখা, এই কনসেপ্টটা সত্যিই চিন্তাভাবনা বদলে দেওয়ার মতো। কিন্তু এই যে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, এটা তো শুধু গোপনে মেসেজ পাঠানোতেই আটকে থাকে না। আরও অনেক কিছুই মানুষ করে। প্রাইভেটলি যখন কোনো কাজ হয় না, তখন মানুষ জনসম্মুখে একটা নাটক শুরু করে, যা আমাদের দ্বিতীয় আলোচনায় নিয়ে যায়, সোশ্যাল মিডিয়ার ফাঁদ। ব্রেকআপের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের জাহির করার এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। এটা তো আজকাল ঘরে ঘরে দেখা যায়। হ্যাঁ, আমাদের সোর্সগুলো দেখাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার মূলত দুই ভাগে বিভক্ত। একদল ব্রেকআপের পর সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস, দুঃখের গান বা ভাঙা হৃদয় ছবি পোস্ট করতে শুরু করে। তারা হয়তো ভাবে এতে ছেড়ে যাওয়া মানুষটার দয়া হবে বা সে অপরাধ বোধে ভুগবে। কিন্তু বাস্তবে এগুলো দেখে মানুষ শুধু করুণাই করে, সম্মান করে না। অন্যদিকে আরেকটা দল আছে যারা ঠিক এর উল্টো কাজটা করে। মানে ওই সুখী সাজার অভিনয় আর কি। রাইট। তারা প্রাক্তনকে হিংসা করানোর জন্য বা জেলাস করানোর জন্য সোশ্যাল মিডিয়ায় খুব সুখী থাকার মিথ্যে ছবি পোস্ট করে, দেখানোর চেষ্টা করে যে দেখো তোমাকে ছাড়াও আমি কত ভালো আছি, কত পার্টি করছি। এবং মজার ব্যাপার হলো, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই দুটো আচরণই আসলে একই মুদ্রার এপিটোপিট। তাই নাকি? দুটো তো একদম বিপরীত। বিপরীত মনে হলেও দুটোই করা হচ্ছে সেই ছেড়ে যাওয়া মানুষটির মনোযোগ আকর্ষণ করার জন্য। যখন কেউ নিজেকে খুব সুখী দেখানোর জন্য অতিরিক্ত চেষ্টা করে, তখন সে আসলে নিজের মনকেই ধোঁকা দেয়। এই মিথ্যে সুখের অভিনয়ের বিষয়টা বোঝানোর জন্য আমি একটা অ্যানালজি বা রূপক ব্যবহার করতে চাই। এটা অনেকটা এমন যেন একটা ভাঙা কাঁচের টুকরোকে টেপ দিয়ে জোড়া লাগিয়ে সুন্দর দেখানোর চেষ্টা। খুব সুন্দর একটা অ্যানালজি। বা ধুন একটা পুতুল ভাবছে সে স্বাধীন হয়ে গেছে, কারণ সে তার সুতোগুলোকে কেটে না ফেলে শুধু সোনালি রং দিয়ে রাঙিয়ে নিয়েছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে খুব চকচকে একটা জীবন কাটাচ্ছে, কিন্তু আসলে তার প্রতিটি মুভমেন্ট, তার প্রতিটি ছবি পোস্ট করার পেছনের উদ্দেশ্য সবকিছুই নিয়ন্ত্রণ করছে ওই ছেড়ে যাওয়া মানুষটা। একদম ঠিক। এই যে অন্যকে দেখানোর জন্য ভালো থাকার অভিনয়, এটা তো মানুষের মানসিক শান্তির জন্য চরম ক্ষতিকর। আপনার এই রূপকটা অত্যন্ত নিখুঁত। মেকানিজমটা ঠিক এভাবেই কাজ করে। আমাদের তৃতীয় সোর্সটি এই বিষয়ে খুব জোরালো একটা বিশ্লেষণ দিয়েছে। কেউ যদি প্রতিটি কাজ এই ভেবে করে যে ও দেখুক আর জ্বলুক, তার মানে সে শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে সেই পুরনো সম্পর্কের কারাগারেই বন্দী। সে তো আসলে মুক্ত হতে পারল না। রাইট। রিভেঞ্জ বা বদলা নেবার এই মানসিকতা মানুষের নিজের ব্রেনের ডোপামিন সিস্টেমকে সবসময় একটা স্ট্রেসফুল বা উত্তেজনাপূর্ণ অবস্থায় রাখে, ফলে সে কখনোই সত্যিকারের শান্তিতে পৌঁছাতে পারে না। তাহলে আসল শান্তিটা কিভাবে আসবে? সোর্সগুলো বলছে, কাউকে শাস্তি দেওয়ার বা দেখানোর চেষ্টা করার চেয়ে তাকে মন থেকে পুরোপুরি ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় শাস্তি। সত্যিকারের প্রশান্তির জন্য কাজ করতে হবে। সেটা হতে পারে নিজের পছন্দের কোনো বই পড়া, প্রকৃতির কাছাকাছি যাওয়া বা এমন কিছু করা যা মনকে সত্যি স্থির করে। যখন মানুষ ভেতর থেকে সত্যিকারের আনন্দ অনুভব করতে শুরু করে, তখন তার আর কোনো অভিনয়ের প্রয়োজন হয় না। একদম তাই। তার মানে নিজের ভেতরে শান্তি খুঁজে পেলে বাইরের কাউকে কিছু প্রমাণ করার তাগিদার থাকে না।
এই যে আমরা এতক্ষণ নিজেদের দিকটা সামলে নেওয়ার কথা বললাম, এবার একটু অন্য দিকে তাকানো যাক। মানে যে চলে গেছে তার দিকে? হ্যাঁ, ওই যে মানুষটা ছেড়ে চলে গেল, তার মস্তিষ্কে তখন কি চলছে এটা জানার কৌতূহল তো থাকেই মানুষের। চতুর্থ সোর্সটিতে একটা চমকপ্রদ পরিসংখ্যান দেওয়া হয়েছে। ১০০ জনের মধ্যে প্রায় ৮০ থেকে ৮৫ জন মানুষই নাকি একসময় সম্পর্ক ভাঙার কারণে কোনো না কোনো মাত্রায় অনুশোচনা করে, বা অন্তত ফিরে আসার কথা একবার হলেও ভাবে। সংখ্যাটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, বিশাল সংখ্যা। এর পেছনের বিজ্ঞানটা কি? এর পেছনের বিজ্ঞানটা মূলত ডোপামিন এবং অক্সিটোসিনের সাথে জড়িত। মানে যখন একজন মানুষ সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে পুরনো সম্পর্ক ছেড়ে নতুন কিছুর দিকে ছোটে, তখন তার মস্তিষ্কে নিউ রিলেশনশিপ এনার্জি কাজ করে। মানে নতুন প্রেমের ওই প্রাথমিক উত্তেজনাটা। হ্যাঁ, এই সময় ডোপামিনের মাত্রা অনেক বেশি থাকে, কিন্তু জীববিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই কেমিক্যাল হাই বা উত্তেজনা চিরকাল থাকে না। সাধারণত ৬ থেকে ১৮ মাস পর এই ডোপামিনের মাত্রা স্বাভাবিক হতে শুরু করে। ও আচ্ছা, মানে তখন মোহ কাটতে শুরু করে। ঠিক তখনই মানুষের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয় এবং সে বাস্তবতার মুখোমুখি হয়। এখানেই আমাদের একটি সোর্স খুব আকর্ষণীয় একটি মনস্তাত্ত্বিক তত্ত্বের অবতারণা করেছে, যাকে বলা হয় হাইপারগেমি, মানে সবসময় নিজের চেয়ে উন্নত কিছু খোঁজার প্রবণতা। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, এই সোর্সের কিছু রাজনৈতিক বা লৈঙ্গিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না বা এই মতবাদকে ধ্রুব সত্য বলেও ধরছি না। আমরা শুধু সোর্সের মনস্তাত্ত্বিক মেকানিজমটা নিরপেক্ষভাবে তুলে ধরছি। একদম। আমাদের কাজ শুধু ইনফরমেশনটা শেয়ার করা। রাইট। তো তত্ত্বটি বলছে, মানুষ অনেক সময় ভাবে যে অন্য কোথাও ঘাস হয়তো আরও বেশি সবুজ। তারা মনে করে পুরনো সম্পর্ক ছেড়ে নতুন কোথাও গেলে হয়তো আরও ভালো কিছু পাওয়া যাবে। কিন্তু যখন সেই নতুন মোহ কেটে যায়, তখন তারা বুঝতে পারে যে সত্যিকারের ইমোশনাল বা মানসিক নিরাপত্তা কতটা দুর্লভ। ঠিক ওই মুহূর্তটাতেই মানুষের ইগোতে সবচেয়ে বড় আঘাত লাগে। যখন মোহ কেটে যায় এবং সে পেছনে ফিরে তাকায়, তখন সে কি প্রত্যাশা করে জানেন? কি প্রত্যাশা করে? সে আশা করে যে যাকে সে ছেড়ে এসেছিল সে নিশ্চয়ই এখনও তার জন্যই অপেক্ষা করছে। সে ভাবত যে ওই মানুষটার ইমোশন এখনও তার কন্ট্রোলে আছে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এখানেই আমার একটা বড় প্রশ্ন আছে। আমরা কি সত্যিই বিশ্বাস করতে পারি যে শুধু চুপ থাকলেই বা নিজেকে গুটিয়ে নিলেই ছেড়ে যাওয়া মানুষটি তার ভুল বুঝতে পারবে? মানে বাস্তব জীবন তো আর সিনেমার মতো নয়। প্রশ্নটা খুব লজিক্যাল। যদি সে আসলেই তার নতুন জীবনে নতুন মানুষের সাথে ভীষণ সুখে থাকে এবং পুরনো সবকিছু পুরোপুরি ভুলে যায়, তখন এই স্টোইক নীরবতার কী দাম থাকল? এটা খুব বাস্তবসম্মত একটা প্রশ্ন। যদি আমরা এই বিষয়টাকে বৃহত্তর পরিসরে দেখি, রূঢ় সত্যটা হলো হ্যাঁ, এমনটা হতেই পারে যে সে নতুন জীবনে আপাতত সুখে আছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হয়। কিন্তু সোর্সগুলো আমাদের যে বিষয়টা বুঝতে সাহায্য করছে তা হল স্টোইক নীরবতার মূল লক্ষ্য অন্যকে শাস্তি দেওয়া নয়, বরং এটি একটা সাইকোলজিক্যাল শূন্যতা বা ভ্যাকিউম তৈরি করে। ছেড়ে যাওয়া মানুষটির মনকে একটা থার্মোস্ট্যাটের সাথে তুলনা করা যেতে পারে। থার্মোস্ট্যাট? একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, ব্রেকআপের পর সে আশা করেছিল চারপাশের আবেগিক তাপমাত্রা হবে চরম উত্তপ্ত, অর্থাৎ কান্নাকাটি, মেসেজ, মিনতি এসব থাকবে। কিন্তু তার বদলে যখন সে নীরবতার মুখোমুখি হয়, তখন সেটা ওই থার্মোস্ট্যাটে এক বালতি বরফ জল ঢেলে দেওয়ার মতো কাজ করে। ও, মানে একটা বিশাল শক। একদম। এই আকস্মিক শূন্যতা বা ইমোশনাল কন্ট্রাস্ট তার মস্তিষ্কে একটা ডেটা গ্যাপ তৈরি করে। মানুষের ব্রেন শূন্যতা পছন্দ করে না। যখন সে দেখে যে যাকে সে দুর্বল ভেবেছিল সে কোনো রিয়াকশনই দিচ্ছে না, তখন তার অবচেতন মন সেই না পাওয়া তথ্যগুলো খুঁজতে শুরু করে। বুঝতে পারছি। এই বৈপরীত্যই তাকে অস্থির করে তোলে। সে ভাবতে বাধ্য হয়, আমার সিদ্ধান্তে কি কোনো ভুল ছিল? আমি কি সত্যিই মূল্যবান কিছু হারিয়ে ফেললাম? এই ইমোশনাল কন্ট্রাস্ট বা আবেগের বৈপরীত্যের মেকানিজমটা সত্যিই দারুণ। সে আশা করেছিল কান্নার মিনতি, কিন্তু তার বদলে পেল এমন একটা শূন্যতা যা তার নিজের অহংকারকেই প্রশ্নবিদ্ধ করে দেয়। রাইট। এখন এই নীরবতা আর মানসিক দূরত্বের পর আমরা আলোচনার একেবারে চূড়ান্ত ধাপে চলে এসেছি। শুধু চুপ করে বসে থাকলেই তো আর ম্যাজিক হবে না, তাই না? নিজেকে বাস্তবে কিভাবে উন্নত করা যায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চতুর্থ সোর্সটি এখানে খুব চমৎকার এবং বাস্তবসম্মত কিছু রোডম্যাপ দিয়েছে।
যেমন প্রথম নিয়মই হল ব্রেকআপের পর হুট করে কোনো রিবাউন্ড রিলেশন বা নতুন সম্পর্কে না জড়ানো, মানে অন্তত 1 থেকে 1.5 বছর নিজেকে পুরোপুরি সময় দেওয়া। হুম এই 1-1.5 বছরের বাফারের পেছনের সাইকোলজিটা বোঝা খুব জরুরি। কেন এটা এত জরুরি? কারণ যখন মানুষ একটা সম্পর্ক থেকে বের হয়েই আরেকটা সম্পর্কে ঢুকে যায়, তখন সে মূলত তার পুরনো ইমোশনাল ব্লুপ্রিন্টটাই নতুন মানুষটার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সে তার নিজের ক্ষতগুলো সারানোর জন্য অন্য একজন মানুষকে ব্যান্ডেজ হিসাবে ব্যবহার করে। ব্যান্ডেজ হিসাবে? এটা তো নতুন মানুষটার প্রতি অবিচার। একদম। এর ফলে সেই নতুন সম্পর্কটাও খুব দ্রুত ভেঙে পড়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। সোর্সগুলো বলছে এই সময়টাতে নিজেকে সম্পূর্ণ আইসোলেট করে নিজের ক্যারিয়ারে ফোকাস করা, জিমে গিয়ে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করা বা নতুন কোনো কঠিন দক্ষতা অর্জন করা উচিত। বোরিং জীবনযাপন করা যাবে না। দ্বিতীয় সোর্সটিও ঠিক এই কথাটাই বলছে। নিজেকে এমন এক চিন্তাধারায় উন্নীত করতে হবে যেখানে মানুষ শুধু কারো শারীরিক উপস্থিতি নয়, বরং তার মূল্যবোধ, তার বুদ্ধিমত্তা, তার গভীরতা এবং তার মানসিকতাকে মিস করবে। এই জায়গাটিতে পৌঁছানোর জন্য চতুর্থ সোর্সের একটি অসাধারণ রূপক আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। সেখানে বলা হয়েছে, আগে একজন মানুষ হয়তো ছিল একটা সাধারণ কাঁচের টুকরো, যাকে খুব সহজেই ভেঙে ফেলে রেখে চলে যাওয়া যায়। কিন্তু নিজেকে উন্নত করার এই প্রক্রিয়ায়, নিজের ওপর দিনের পর দিন কাজ করার পর, নিজের ঘাম আর অধ্যবসায় দিয়ে সেই মানুষটিই এখন পরিণত হয়েছে এক অমূল্য হীরের টুকরোতে। দারুণ। কাঁচ থেকে হীরের টুকরো। আমি পার্সোনালি এই মেটাফোরটা ভীষণ পছন্দ করেছি। এই কাঁচ থেকে হিরে হওয়ার মেকানিজমটাও কিন্তু শুধু একটা মোটিভেশনাল কথা নয়। বৈজ্ঞানিকভাবে ভাবুন, কার্বন কিভাবে হিরেতে পরিণত হয়। চরম চাপ এবং তাপের কারণে। রাইট। ব্রেকআপের পর মানুষের মনের ভেতর যে তীব্র যন্ত্রণা এবং শূন্যতা তৈরি হয়, সেটাই হলো সেই চাপ এবং তাপ। যদি কেউ সেই যন্ত্রণাকে ভেঙে পড়ার কাজে ব্যবহার না করে নিজেকে গড়ার কাজে, নিজের ভ্যালু বা মূল্য বাড়ানোর কাজে ব্যবহার করে, ঠিক তখনই সেই গাঠনিক পরিবর্তনটা বা স্ট্রাকচারাল চেঞ্জটা আসে। মানে এটা শুধু কাচের উপর চকচকে প্রলেপ দেওয়া নয়, এটা হলো একদম ভেতর থেকে নিজেকে বদলে ফেলা। যখন এই রূপান্তরটা ঘটে, তখন তার নিজস্ব মূল্য বা ভ্যালু এতটাই বেড়ে যায় যে ওই ছেড়ে যাওয়া মানুষটি দূর থেকেই বুঝতে পারে যে সে কি অমূল্য সম্পদ হারিয়েছে। একদম। এবং তৃতীয় সোর্স অনুযায়ী এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় জয়টা কিন্তু তখন আসে না যখন সেই ছেড়ে যাওয়া মানুষটি ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠে বা মেসেজ পাঠায়। তাহলে সবচেয়ে বড় জয়টা কখন আসে? জয়টা আসে ঠিক সেই মুহূর্তে যখন ওই ব্যক্তি সত্যি তার ভুল বুঝতে পেরে ফিরে আসতে চায়, কিন্তু ততদিনে এই পরিবর্তিত উন্নত মানুষটির জীবনে তার জন্য আর এক বিন্দু জায়গাও অবশিষ্ট থাকে না। অসাধারণ। কারণ যে শূন্যস্থানটা সে তৈরি করে দিয়ে গিয়েছিল, সেটা ততদিনে ওই মানুষের নিজের শক্তিতে, নিজের আত্মমর্যাদায় এবং সফলতায় পুরোপুরি পূরণ হয়ে গেছে। কি দারুণ একটা পয়েন্ট। তার মানে যখন সে ফিরতে চাইল, তখন সেই নতুন মানুষটার আর তাকে প্রয়োজনই নেই। এই আলোচনা থেকে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যদি আমরা আজকের এই সোর্সগুলোর পুরো নির্যাসটাকে এক জায়গায় করি, তাহলে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার। সামারিটা খুব সিম্পল। কেউ যদি কখনো জীবন থেকে চলে যায়, তবে তার পেছনে ছুটে নিজের সম্মান নষ্ট করার কোনো মানে নেই। কারণ মস্তিষ্ক যেটাকে ক্লোজার বলে দাবি করে, সেটা আসলে এক ধরনের বিভ্রম। তাকে তাড়া না করে নিজের আত্মসম্মান বজায় রাখা এবং নীরবতার মাধ্যমে সেই যন্ত্রণাকে আত্ম-উন্নয়নের শক্তিতে রূপান্তরিত করাই হল সবচেয়ে কার্যকর এবং শক্তিশালী পথ। আর একটা ব্যাপার যোগ করতে চাই, এই জ্ঞান বা এই স্টোয়িক দর্শন শুধু যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। মানুষের বাস্তব জীবনে এটি ভীষণভাবে প্রাসঙ্গিক। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রেও এটা কাজে লাগে। একদম। জীবনে কর্মক্ষেত্রে প্রত্যাখ্যান, বন্ধুত্বের বিচ্ছেদ বা যে কোনো হতাশার মুহূর্তে যদি কেউ নিজেকে এই পথে পরিচালিত করতে পারে, তবে সে আসলে নিজের জীবনে স্টিয়ারিং হুইলটা নিজের হাতেই রেখে দেয়। নিজের ওপর ফোকাস করাটা কখনোই স্বার্থপরতা নয়, বরং এটি নিজের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। একদম ঠিক বলেছেন। আজ আমরা সম্পর্ক, স্নায়ুবিজ্ঞান, ডার্ক সাইকোলজি এবং আত্ম-উন্নয়নের যে মেকানিজমগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তা জীবনে অনেক নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে। আমিও তাই আশা করি। তবে একেবারে শেষে
এই কাজ থেকে হিরে হওয়ার সূত্র ধরে আমি একটি নতুন এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা। একটু ভেবে দেখুন তো, যখন সেই ছেড়ে যাওয়া মানুষটি বহু মাস পর আপনার এই নতুন রূপ দেখে ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন কি সে সত্যিই সেই আগের মানুষটাকে ভালোবাসে বলে ফেরে, নাকি সে আসলে নতুন, আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য এই হীরের টুকরো মানুষটির সফলতার আলোয় নিজেকে নতুন করে জুড়তে চায়? খুব গভীর একটা প্রশ্ন। হয়তো জীবনের আসল জয়টা কাউকে ফিরে পাওয়ার মধ্যে লুকিয়ে নেই, বরং আসল জয়টা হল নিজে এমন একজন মানুষ হয়ে ওঠার মধ্যে যাকে হারানোর ভয় পুরো পৃথিবী পায়।